মডেল মিলিনিয়ার পুরো পাঠ্যটা পড়া তো ভীষণ ভালো। আমি পুরো পাঠ্যটা লাইন বাই লাইন পড়িয়ে দিয়েছি, যারা ক্লাসেস করছো তোমরা জানো। টেক্সট প্রোভাইড করে দিয়েছি, কারণ তোমাদের কাছে এখনো বই আসেনি। শুধু যদি কেউ এই আজকে ক্লাসটাও করে, তাহলেও সে মডেল মিলিনিয়ারের সম্পূর্ণ টেক্সট থেকে যা এমসিকিউ দেবে তাই সে পারবে। কিন্তু তার সঙ্গে একটা শর্ত আছে, এটা পড়বো, তার পাশাপাশি আমাদের নোটসের ওয়ান লাইনার পাঞ্চ এটাও কিন্তু পড়তে হবে, এবং তার সঙ্গে কি প্র্যাকটিস করতে হবে, কোশ্চেন বাঞ্চ। এখন প্র্যাকটিস করে রাখবো কোন কোন প্রশ্নগুলো আমার বাঁধলো, সেই প্রশ্নগুলোকে কিন্তু সেগ্রিগেট করে রাখতে হবে। সেগ্রিগেট মানে কি, আলাদা করে রাখা, অবশ্যই রাখতে হবে। এবার এই গল্পের নাম দ্য মডেল মিলেনিয়ার। কেন মডেল মিলেনিয়ার নাম পড়েছে আমরা পুরোটাই শেষে বলছি, কারণ তোমাদের মধ্যে আজকে অনেকেই নতুন এসছো। তুমি কি শোনো নতুন এসছো? তোমার নাম কি? সৌভিক মণ্ডল। গল্পটা শুনে নাও। তুমি আজকে যতটুকু শুনেছো, শেষ পাঠটুকু কতটা বুঝেছো আমি জানি না। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমায় বলবে, এখন লজ্জা পেলে পড়ার শেষে বলবে। যেমন যারা অনলাইন ক্লাসেস করে তাদের সুবিধে কি, তাদের লজ্জা পাওয়ার কোনো জায়গাই নেই, কারণ ওদের কেউ দেখছে না, ওরা আমাকে মেসেজ করে, সমস্যা শেষ। তোমার যদি লজ্জাই লাগে সবার সামনে বলতে, আমায় পরে বলবে, কিন্তু ফাঁকি দিয়ে বা ফাঁকি নিয়ে এই গেটটা ক্রস করো না। বুঝতে পেরেছো? এবার দেখো, এই গল্পের নাম বললাম দ্য মডেল মিলেনিয়ার, রিটেন বাই অস্কার ওয়াইল্ড। বানানটা লক্ষ্য রাখতে হবে, WILDE। তিনি কিন্তু একজন আইরিশ প্লে রাইট, অর্থাৎ আইরিশ নাট্যকার, এগুলো খেয়াল রাখতে হবে। গল্পের শুরুতেই আমরা একটা ভদ্রলোকের পরিচয় পাবো, অপরূপ সুন্দর দেখতে, আমাদের হিউই আর্সকাইন। সত্যি দারুণ দেখতে, যেমন তার ক্রিস্প ব্রাউন হেয়ার, তাই না? পড়েছি আমরা ক্রিস্প ব্রাউন হেয়ার, যদিও চুলটা ব্রাউন করেনি, ব্ল্যাকই রেখেছে। তার ক্লিয়ার কাট প্রোফাইল, তার মুখটা দেখেছিস যেমন সুন্দর, জলাইন, ঠোঁটটা, নাকটা, ওয়াও, সিম্পলি ওয়াও। যেমন তিনি পুরুষদের মধ্যে বিখ্যাত ছিলেন, তেমনি তিনি মহিলাদের মধ্যেও কিন্তু একই রকম ভাবেই বিখ্যাত ছিলেন, কারণ দেখতে তাকে এত সুন্দর। কিন্তু এই ভদ্রলোকের আর সবকিছু থাকলেও টাকা নেই। তাই খুব, এই আধুনিক পৃথিবীর সব থেকে চরমতম সত্যতা বলেছে, সুন্দর দেখতে হওয়ার থেকে উপার্জন করা একটা কুৎসিত ব্যক্তি অনেক বেশি ভালো। এটা আধুনিক পৃথিবীর সত্যতা। এবং এই ভদ্রলোকের, আমাদের হিউই আর্সকাইনের, এই হিউই আর্সকাইনের একটা জিনিসই, ওর বাবা দুখানা জিনিস মৃত্যুর আগে ওকে দিয়ে গেছে। একটা হলো ক্যাভারলি শোড, অর্থাৎ অশ্বারোহীদের যুদ্ধে যাবার সময় যে যুদ্ধে যে তরবারিটা ইউজ করে সেটাকে বলা হয় ক্যাভারলি শোড। আর দিয়েছিল হিস্ট্রি অফ পেনিনসুলার ওয়ারের কতটা খণ্ডে, 15টা খণ্ডে ওই বইটা দিয়েছিল। এই ব্যাটাও সেই রকম। প্রথমটা কোথায় রেখেছে? তার লুকিং গ্লাসের ওপরে, অর্থাৎ ওই তরবারিটা। দ্বিতীয়টা রাফস গাইড আর ব্যালিস ম্যাগাজিন। এই দুটো বইয়ের মাঝখানে অফ নো ইউজ, অর্থাৎ কোনো কাজ নেই, কারণ টাকা দেওয়ার নাম নেই, দিয়ে গেছে বই আর তরবারি, দিয়ে কি করবো আমি, রেখে দিয়েছে। আরো কি পেত? ওর পিসির কাছ থেকে বছরে 200 পাউন্ড পেত। এ দিয়েই ওর কোন রকম চলতো আমাদের এই ভদ্রলোক হিউই আর্সকাইনের। না, 200 পাউন্ড, 2000 নয়, ইয়েস 200 পাউন্ড ও ওর পিসির কাছ থেকে পেত। এটা পেয়ে আমাদের ভদ্রলোকের সংসারটা চলত। তিনি যে কোনো চেষ্টা করেননি তা না, তিনি অনেক রকম কাজ বা ব্যবসার চেষ্টা করেছেন। তিনি প্রথম কাজ চেষ্টা করেছেন স্টক এক্সচেঞ্জ, অর্থাৎ বিনিয়োগে, যেটা আমরা শেয়ার মার্কেট বলি। সেখানে সুন্দর কথা আছে, শেয়ার মার্কেটে যায় বড় লোকেরা, তার মতন এই সাধারণ একটা প্রজাপতির মতন বাটারফ্লাই ওই বুলস এন্ড বিয়ার্সদের মধ্যে কি করবে, এই টার্মস গুলো খেয়াল রাখবে। তিনি যে চেষ্টা করেননি তা না, তিনি কিন্তু চায়ের ব্যবসা করারও চেষ্টা করেছিলেন, কিন্তু পেকো আর সিচুং, এইগুলো দুটো উচ্চ মানের চা। কি বললাম? পেকো, নট টেকো, পেকো। আটা কি? সিচুং। পেকো, সিচুং, বলো। সুচাং, সিচুং,
এইটা এক ধরনের চা। সুচ্যাং, পেকো, শিচু, এটা দুটো এই ধরনের উচ্চমানের চা বিক্রি করে করে ও ক্লান্ত। অর্থাৎ যেই চায়ে লাভটা বেশি থাকে সে হচ্ছে নিম্নমানের চায়ে হোলসেল হয়, অর্থাৎ প্রচুর বিক্রি লাভ হয়, এগুলো তো কম লোকে নেয়, তাই তেমন ব্যবসায় দেখা যায়নি মন্দা। তিনি স্টক এক্সচেঞ্জে 6 মাস কাজ করেছিলেন, এখানে কিছুদিন। তারপর তিনি কিন্তু ড্রাই শেরি বিক্রি করেছিলেন। ড্রাই শেরিটা এতটা ড্রাই, সেটা দিয়ে আর মদ তৈরি করা যায়নি, তাই তার ব্যবসা ঘাটা পড়ে গেছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কি, তিনি দেখতে সুন্দর কিন্তু কোনো আর কাজ কিন্তু তার হলো না, টাকা নেটা আনসাকসেসফুল রোগ হয়ে গেলেন। তার এই যে অভাব অনটনের জীবন, এই জীবন আরো খারাপ হয়েছে যখন তোদের মতন একটা তার ঘাড়ে ঝুলে পড়েছে বিক্রম বেতালের মতন। সেই মেয়েটির নাম কি? লরা মডেল। সে মেয়েটি তোদের মতন নয়, মেয়েটি অত্যন্ত ভালো, অত্যন্ত বিনয়ী, একটা বড় লোকের মেয়ে হওয়া সত্ত্বেও, যার বাবা একজন কলোনেল, তিনি আর্মির একজন উচ্চ পদস্থ ব্যক্তি। তিনি যখন ভারতে ছিলেন তিনি তার দুখানা জিনিস হারিয়েছেন, এক তার ডাইজেশন অর্থাৎ হজম শক্তি, আর একটা তার মেজাজ অর্থাৎ টেম্পার, যা তিনি আর ফিরে পায়নি। তিনি তার দামাদ অর্থাৎ তার জামাইকে কিন্তু তিনি খুব ভালোবাসতেন, তার বাড়িতেও আসতেন, কিন্তু বেটা বিয়ের কথা বললেই এই ভদ্রলোক রেগে যায়, বলছে বাবা সব ঠিক আছে, তুমি আমার সামনে আমার মায়ের বিয়ের কথা বলবা না। তুমি কি বলছো জামাই? তোমার টাকা নেই, তোমার দেখতে সুন্দর, সব ঠিক আছে, তো তোর টাকা নেই, তোমার মেয়ের কি সুন্দর দেখতে, তোমার কাছে বিয়ে দেবো? আহা, দেখতে কিন্তু আমাদের লয়া কম সুন্দরী নয়, এবং তারা কিন্তু লন্ডনের সব থেকে হ্যান্ডসামেস্ট কাপল। একে অপরকে খুব ভালোবাসতো, তাদের মধ্যে ভীষণ প্রেম বিনিময় ছিল, কিন্তু ছিল না শুধু টাকা। ইভেন আমাদের এই বেটা লড়ার শু স্ট্রিংকেও চুমু খেতে প্রস্তুত। আরে একটা ছেলে তার প্রেমিকার শু স্ট্রিং এ তখন অর্থাৎ জুতোর ফিতে চুমু তখনই খায় যখন সে ইকোনমিক্যালি উইক থাকে, কারণ না চুমু খালি তো সে টাকা দেবে না, ও বাড়ি যাবে কি করে? তাই জন্য তবে এদের মধ্যে অত্যন্ত ভাব বিনিময়, প্রেম বিনিময় ছিল। এবং শ্বশুরের কাছ থেকে এরকম বকা টকা খেয়ে, শ্বশুর তো বুঝতেই পারছো আর্মির লোক, আর মেজে ঝাড়িয়ে ফেলতো দুমদাম, আর জামাই কেরা তুই, এরকম ব্যাপার। সে কিন্তু প্রায়শই মন খারাপ হলে আমাদের লড়ার কাছে আসতো মন ঠিক করবার উদ্দেশ্য নিয়ে, ফর কনসোলেশন। এটা এটা হচ্ছে কলোনেল মার্টার। এটা আমাদের আমাদের লড়ার কাছে আসতো মন ঠিক করবার জন্য, লড়া আবার সান্ত্বনা টান্তনা দিয়ে চলে যেত। এমনই একদিন আমাদের 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 এই আমাদের হিউই তার শ্বশুর বাড়ির দিকেই যাচ্ছিল, হল্যান্ড পার্ক, কি বললাম জোরে বলি, এই হল্যান্ড পার্কে যাবার সময় তারই বন্ধুর বাড়ি পড়ে, তার বন্ধুর নাম অ্যালান ট্রেভার। একটু সিরিয়াস দেখতে লোকটা, অ্যালান ট্রেভার বাই প্রফেশন ওয়াজ এ পেইন্টার, চিত্রশিল্পী। তা অ্যালান ট্রেভারের বাড়িতে ঢু মারলো, দেখি না বন্ধু কি করছে। তা দেখছে কেউই নেই, ভিতর ঢুকে গিয়ে দেখছে বন্ধুটা সে এটা নাঙ্গা পোঙ্গা দেখতে একটা লোক এমন দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে তার সামনে একটা এরকম একটা ইজলের উপর একটা ছবি আঁকছে। বলছে বন্ধু ইয়ে কি, এ কি দৃশ্য, এই লোকের এরকম দাঁড়িয়ে তুমি ছবি আঁকছো? আরে লোকটার দেখেও কষ্ট হচ্ছে, তার কাঁধের উপর একটা শাল চড়ানো, জামা প্যান্ট খচি পড়ছে, এত দুঃখ, ও রে। স্বাভাবিক ব্যাপার, আমরা দুটো জিনিসই আনন্দ পাই, খুব ভালো দেখে আনন্দ পাই, আবার খুব খারাপ দেখে আনন্দ পাই। হিউম্যান সাইকোলজি, আমরা দুঃখ দেখলে কিন্তু একটা প্রশান্তি ফিল করি মনে, তাই দুঃখকে আমরা, পাশের বাড়ির কারো দুঃখ লাগলে আমরা কিন্তু চেয়ার টেবিল নিয়ে গিয়ে কাকা মারো, তাই না? তো এইটা প্রশান্তি। তো যাই হোক, এই অ্যালান ট্রেভার যখন হিউই ঢুকলো, তিনি কিন্তু ফিনিশিং টাচ দিচ্ছিলেন, একদম একদম ফিনিশিং টাচ দিচ্ছিলেন, এবং ভদ্রলোকটিকে দেখে তার খুবই করুণা হলো, এবং বলছে কি সুন্দর এই মডেলটা, এই যে ভদ্রলোকটা কি সুন্দর মডেল, হ্যাঁ সুন্দর মডেল, আই শুড থিঙ্ক সো, আমাকে ভাবতে হবে, কোথায় সুন্দর দেখিস তুই? না 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 বন্ধু, ভিখারিকে ভিখারি মতো লাগছে, তুই কি চাস ভিখারিকে আমি কোট ফ্রক পরিয়ে ছবি আঁকবো? ভিখারির পোশাক যেমন তেমনই তো থাকবে, ওকে ভিখারির মতনই তো লাগবে, তাই না? কিন্তু আচ্ছা বন্ধু, এই বেটা যে বসে থাকে, এই যে এরকম করে ঠাই বসে আছে, তুই কত টাকা দিস? প্রতি ঘন্টায় 1 শিলিং করে দিই। কি বলিস, কত কম?
তুই কত পাস এই ছবি বিক্রি করে? আমি 2000 গিনিস পাই। গিনি 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 কি জিনিস? কবি, ডাক্তার এবং ডাক্তার মানে ফিজিশিয়ান, কবি, ডাক্তার এবং কে পেইন্টার্স, এদেরকে গিনিতেই দেওয়া হয়। মানে 1 পাউন্ড 1 শিলিং। গিনি কথার অর্থ 1 পাউন্ড 1 শিলিং। তুই এত টাকা পাস বন্ধু, এটা কিন্তু ঠিক না। একটা লোক সারাদিন সবকিছু বাথরুম আটকে রেখে দাঁড়িয়ে থাকে, আর তুমি উনার ছবি এঁকে তুমি এত টাকা নেচ্ছ। দেখো ওই লোকটা কিন্তু ম্যানুয়াল লেবার, ওটা কায়িক শ্রম না, ওটার দায়ী থাকছে কায়িক শ্রম। কিন্তু তুমি দায়ী থাকো দিন, দেখবা তোমার কেমন কষ্ট হয়। তোমার কিন্তু পার্সেন্টেজ তাকে দেওয়া উচিত। আমার মন বলছে তোমার তাকে টাকাটা দেওয়া উচিত। বলছে না আমি দেবো না। তুই জানিস আমার এই কাজে কত পরিশ্রম আছে? একটা ইজেলের সামনে, একটা স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে থাক কত কষ্ট হয়। আমার পরিশ্রম এই ছবিটার উপরে দেখলে বুঝতে পারবি। ঠায় দাঁড়িয়ে থাকা এবং কত কষ্ট করে ছবিটা আঁকা। একদিন সেই দিন আসবে যেদিন পেইন্টারদেরকে সবাই ম্যানুয়াল ওয়ার্ক তার সঙ্গে ইকুয়ালি ট্রিট করবে, সেদিন আসবে। যাই হোক, এই সময় কথা বলতে বলতে চাকর এসে বলছে, বাবু আপনার ডাকছে, ফ্রেম মেকার এসেছে। ফ্রেম মেকার কেটা? যিনি কাঠামো প্রস্তুত করবেন তিনি এসছেন। আপনার ডাকছে, চলেন। এই হিবি তুই যাচ্ছে? আমি আসছি বলো। এই এনে সিগারেট খার মেলা বক বক করবি না, কিন্তু আমি কিন্তু অত্যন্ত ব্যস্ত লোক, আমি আসছি, চলে যাস না, কথা অনেক হবে। এবার যেহেতু আমাদের অ্যালান ট্রেভার চলে গেছে, আমাদের এই বুড়ো ভিখারি লোকটা কিন্তু হাতে সময় পেয়েছে। তিনি এবার কি করবেন? তিনি একটা উডেন বেঞ্চের বাবা বসবে, যেই বেঞ্চটা তার পেছনে রাখা ছিল। আর হিউই কিন্তু একটা ডিভানের উপরে বসেছিল। ডিভান মানে পালঙ্ক, বিশাল ব্যাপার। দেখে লোকটাকে দেখে কষ্ট লাগলো। আহারে আহারে, ও হরে, এরকম হয়। কষ্ট হওয়ার পর ওর আগে পকেট হি ফেল্ট হিজ পকেট, যে কিছু আছে কিনা। দেখলো যে একটা সভরেন আছে, অর্থাৎ একটি ব্রিটিশ গোল্ড কয়েন আছে, আর কিছু কপার কয়েন আছে, তামার মুদ্রা। যদি তামার মুদ্রাগুলো দিই, ওর যা দরকার, চেহারা দেখি তো মনে হচ্ছে অনেক টাকা দিলে ভালো হয়, চলবে না। তাই একটা কাজ করি, ওর আমি ওই সভরেইনটা তাকে দিয়ে দিই, অর্থাৎ সোনালী মুদ্রাটা দিয়ে দিই। কিন্তু ওই টাকাটা দিলে আমার আজকে হ্যান্ডসাম সার পাওয়া হবে না, অর্থাৎ আমার বাড়ি হেঁটে হেঁটেই যেতে হবে, ঘোড়ার গাড়িতে আর চড়া হবে না। তাই থাক, আমি এক কাজ করি, ওকে ওটাই দিয়ে দিই। এই জন্য হি স্লিপ দা সভরেন, হাত থেকে খসলো, বলে না যে টাকা খসানো গেল। ও কিন্তু দিতে চাইনি, অনেক সময় হয় না বুকে পাথর রেখে দেওয়া। ও তো ওই সম্বল, কারণ শ্বশুর ওকে বলেছে, তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাইলে সেদিনই আসবে যেদিন তোমার কাছে 10,000 পাউন্ড থাকবে। তাই ওর 10,000 পাউন্ড নিয়ে ওর মন তো খারাপ, সারাদিন একই গান করে। বোঝে না সে, বোঝে না কে? বউ না, শ্বশুর বোঝে না। এখানে বউ বুঝে বসে আসছে, কিন্তু শ্বশুরই বোঝে না, শ্বশুরের জন্য গানও করবে। এবার এই ভদ্রলোক ওই টাকাটা নিয়ে বলল, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড হার্ট অ্যান্ড কাইন্ড আউটলুক টুয়ার্ডস আ পুয়ার ম্যান। যাই হোক, এই কাজ করার পরে আমাদের হিউই কিন্তু বেশ ব্লাশ করছে। হ্যাঁ, একটা বিশাল কাজ করে ফেলে দিয়ে লোকে টাকা দিবি, তুই কাউকে যদি হেল্প করিস তুই ব্লাশ করবি, ঠিক আছে, বলার দরকার নেই, কি আছে। আমি না আটানা দি লোক, আহা আবার লোকরে বলছেন, বেশ ব্লাশ করছে। হিউ আসার পরে সে কিন্তু ওখানে আর দেরি করলো না, সে বেরিয়ে গেল। এবং সে কোথায় গেল? প্যালেট ক্লাবে। সে ক্লাবের ভেতরে গিয়ে দেখে তার বন্ধু স্মোকিং রুমে বসে কি খাচ্ছে? হক অ্যান্ড সেলজার। হক মানে জার্মান হোয়াইট ওয়াইন। আবার বলছি, হক অ্যান্ড সেলজার। হক মানে জার্মান। স্যার আপনাকে কি, আমাদের কি মনে হয় আমরা মনে রাখতে পারবো এরকম কথা? এর জন্য ওয়ান লাইনার পাঞ্চ আমি লিখিয়ে দেবো, চিন্তা নেই, আজকে দেখিয়েও দেবো। তাহলে হক মানে কি বললাম? জার্মান হোয়াইট ওয়াইন। আর সেলজার মানে সোডা, মানে এগুলো মিশিয়ে যেমন খায় আর কি, সেরকম খাচ্ছে। কি বলে, কিরে বন্ধু ছবিটা কমপ্লিট হয়ে যেত? বলে হ্যাঁ, ফিনিশড অ্যান্ড ফ্রেমড, ছবি একদম ঠিকঠাক আছে। কিন্তু তুই এটা কি করেছিস? তোর সম্পর্কে ওই ভদ্রলোক জিজ্ঞাসা করছিল যে তুই কে, তুই কি করিস, তুই কোথায় থাকিস, তোর ভবিষ্যৎ কি? আমি বলেছি তোর কোনো ভবিষ্যৎ নেই, অন্ধকার। এ ভদ্রলোক জিজ্ঞেস করার পর
তোর প্রতি এত ইন্টারেস্টেড কেন জানিস তো তুই? ওই লোকটা কিন্তু তোকে খুব ভালোবাসে, মানে ভালোবেসে ফেলবে, সর্বনাশ করেছে। আর ওই টাকাটা দেওয়ার পরে তার স্ত্রী, মানে উড বি স্ত্রী অর্থাৎ আমাদের লড়া কিন্তু তাকে খুব বকুনি দিয়েছে, মানে ফর ইজ এক্সট্রা ব্যাগান্স, মানে অতিরিক্ত খরচের জন্য লড়া কিন্তু তাকে চার্মিং স্কল্ডিং, আদরে বকা, শোনা তুমি এটা নাও করতে পারতে, এরকম ভাবে আদর করে বকেছে। তা তোর সম্পর্কে খুব জানতে, বন্ধু আমার সম্পর্কে তুই সব বলে দিচ্ছিস? বলছে হ্যাঁ, তোর যে শ্বশুরের সঙ্গে 10,000 পাউন্ডের একটা কন্ট্রাক্ট, সেটা তোর এই সুন্দরী লড়া আর তোর এই এরকম ফাটাচোরা অবস্থা সব বলে দিচ্ছি, কোনো কিছু রাখিনি। কি করেছিস সেই ওই বুড়ো ভিখারি, তুই আমার সব প্রাইভেট অ্যাফেয়ার্স বলে দিছিস? তুই বলবে না কেন? বলেছি। আর তুই যার বুড়ো ভিখারি বলছিস সে কে জানিস তুই? তার নাম ব্যারন হাসবার্গ। তিনি এই গোটা ইউরোপ মহাদেশের সব থেকে বড়লোক ব্যক্তিদের মধ্যে একজন। তিনি চাইলেই লন্ডন শহরটা আগামীকালের মধ্যে কিনে ফেলতে পারে, তার পুরো ব্যাংক খালি করতে হবে না, এত বড় লোক। তিনি সোনার প্লেটে খায়, বুঝতে পেরেছিস? আর তুই তার গরিব ভিখারি বলছিস? এ বন্ধু তুই কি বলছিস? আমি তো ওরা টাকা দিলাম, এ কি তোমার টাকা গেছ? ওর কাজই হলো অন্যের টাকা নিয়ে বিনিয়োগে লাগানো, আর প্রতি 6 মাসে তোকে সুদ দেবে। চিন্তা করিস না, এটা বেশ হেসে টেসেই বলছে, সেই সুদ দিয়ে তুই বিয়েটা করতে পারবি। বন্ধু তুই কারো বলিস না বন্ধু, আমি তো এটা ভুল করে ফেলেছি, আমার এটা করা একদম শোভা পাইনি। শোভা কেডা আবার না পাইনি? বন্ধু প্লিজ কাউকে বলো না বন্ধু। বলছে তুই কি করেছিস? তুই কার টাকা দিয়েছিস? আরে ওই লোক তো আমাকে একটা কমিশন দিয়েছিল, একটা বায়না দিয়েছিল যে ওই ভদ্রলোককে পেইন্ট করতে অ্যাজ আ বেগার হিসেবে। আরে ওই লোক আমার খুব প্রিয় বন্ধু, ও সবকিছু কেনে, আমার সব ছবি টবি কেনে ওই লোক। আর তুই ওই লোকের টাকা পাগল? আরে একটা নাচ করছে মেয়ে, তার টাকা দিয়েছিস, ঠিক আছে মেনে নেবো, কিন্তু এটা কি শুরু করেছিস তুই এগুলো? যাই হোক, ভুল একটা হয়ে গেছে, মাফ করে দে, যা। কিন্তু ঠিক আছে, যাস নে, আরেকটা সিগারেট খা পারলে, আর বল এটা তোর প্রেমের কথা শুনি। ভালো লাগছে তো, বুঝতেই পারছো, অন্যের প্রেমের গল্প শুনছি, সবারই ভাল লাগে। শুনছে, বলছে জানিস তো তুই বন্ধু আর কাউকে বলিস না, কারণ আমি তাহলে আর রোতে মুখ দেখাতে পারবো না। রো একটা লন্ডনের শহর, হ্যাঁ এই রো শহরে এরা থাকতো মোস্ট প্রবাবলি, না থাকলে ওই নিজের জায়গায় তো ওরা মুখ দেখাতে পারবে না। আমি রোতে কিন্তু মুখ দেখাতে পারবো না, তাই ওরা চলে গেল। এটা বললো যাই আমি ঘুমোতে যাই, এর থেকে ভালো আমার ঘুমোতে যাওয়া অনেকটাই ভালো হবে। তাই আমাদের ওই বেচারি চলে গেল। এইবার চলে যাওয়ার পর আসলে আমরা এই যে ভদ্রলোকটা, এই ভদ্রলোকটা কিন্তু শেষমেশ এই লোকটাই পরিচিত হয়, তাই না? তার নাম ব্যারন হাসবার্গ। তিনি তাকে পরের দিন গস্তাবা নদিনের দ্বারা, কার নাম বললাম, একটা চিঠি পাঠায়, যে চিঠির ওপরে লেখা আছে একটা ওয়েডিং গিফট তোমার এবং লরা মার্টনের বিবাহের জন্য, এবং তার ভেতরে ছিল 10,000 পাউন্ডের চেক। এবং বিয়ের দিন সকালবেলা সব থেকে সুন্দর একটি কথা তিনি বলেন, যেই কথাটি এই গল্পটার টাইটেলটাকে জাস্টিফাই করে, যে আমার মতন মিলিনিয়ার ব্যক্তি মডেল সাজবে, এটা রেয়ার, কিন্তু খুব রেয়ার নয়। কিন্তু এর মতন একজন সাধারণ ব্যক্তি যার মনের দিক থেকে মিলিনিয়ার, কারণ তিনি বুঝেছেন আমি অসহায়, এবং তার জীবনের সর্বশেষটুকু ও আমায় অসহায় ভেবে দিয়ে দিয়েছে। তাহলে এই ধরনের ব্যক্তিকে হেল্প না করতে পারলে আমার জীবনের কোনো মূল্য নেই। এই হলো টোটাল গল্পটা। তাদের বিবাহ পরিপূর্ণ হলো, এবং মিস্টার অ্যালান ট্রেভার ওয়াজ দ্য বেস্ট ম্যান, তাই না? তোমরা তোমাদের কাছে পেয়ে যাবে, কোনো চিন্তা নেই, টোটাল নোটস তোমাদের কাছে পেয়ে যাবে। দেখো বাংলা মানে, এবং কোনটা না, টোটাল লাইন বাই লাইন বেঙ্গলে মিলিয়ে, হ্যাঁ ওপরে তো সামারাইজ করা থাকে। এগুলো দেখো বেঙ্গলি টু ইংলিশের, যাদের মানে বই কেনার প্রয়োজন নেই বা কিনবে না, 11-এ নাই বা কিনতে পারো। এবার দেখো ওয়ান লাইনার পাঞ্চ, এই ওয়ান লাইনার পাঞ্চ গুলো কিন্তু আমি বারবার করে বলছি, এগুলো পড়ো। দেখো দ্য মডেল মিলিনিয়ার বাই অস্কার ওয়াইল্ড is published in 1887. It is a short story that humorously yet
poignantly critiques social values and perceptions of wealth. Unless one is wealthy, there is no use in being a charming fellow, and romance is the privilege of the rich and unemployed. The poor should be practical and prosaic. It is better to have a permanent income than to be fascinating. He was a kind, wonderfully good-looking man, never realized the great truths of modern life, as he was considered as not as such intellectual. He was equally popular with men and women. He was bequeathed by his father a cleverly short and history peninsular word in 15 volumes. He hung his father's sword over his looking glass and the book on the shelf between Ruff's Guide and Bally's magazine. তাহলে এই যে এইখানে ওয়ান লাইনার পাঞ্চগুলো আছে, বেশি নেই বন্ধুরা, এখানে প্রায় 47টা ওয়ান লাইনার পাঞ্চ আছে। এই কটা পড়তে পারলে তুমি যে কোনো এমসিকিউ পারবে। পারবে কিনা দেখি। যে কোনো লেট মি ফিনিশ। দ্য ম্যান হু হ্যাজ বিন কম্পেয়ার্ড উইথ ভেলাস্কুয়েজ, কে বলো তো? দ্য বেগার ম্যান। আচ্ছা, পুয়ার ওল্ড চ্যাপ, এখানে দ্য পারসন কার কথা বলা হয়েছে? হিউই ফাউন্ড ফর হিমসেলফ এন্ড কমফোর্টেবল সিট। হিউই কোথায় বলেছিল? একটু আগেই বলেছি। ভেরি গুড। হোয়াট অ্যামাউন্ট উড ট্রেভার গেট ফর পেইন্টিং দ্য নোবেল বেগার? কত? 2000 guineas. গুড, আমরা পারছি। অ্যাকর্ডিং টু ট্রেভার, দ্য পারসন হু আর অলওয়েজ পেইড, কারা? পেইন্টার্স, পোয়েটস এন্ড ফিজিশিয়ান। আমি বলতে চাইছি এইগুলোও কিন্তু তোমাদেরকে সমাধান করতে হবে, উত্তরপত্র কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো। এবার তোমরা আমায় বলো তোমাদের কোনটা বেঁধেছে। আগামী দিন সবটাই তোমাদের সলভ করে নিয়ে আসতে হবে। বাবা বল, এই কথা বাঁধেনি তো একটাও? দুটো জিনিস করব। আগামী রোববার দিন কেউ মিস করবে না, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে আমি ওয়ান শট ক্লাস দেব। সেখান থেকে এমসিকিউ আমরা যেগুলো বাঁধবে সেগুলো সমাধান করব। আজকে তোরা ঠাকুরনগর, তোরা একটু দাঁড়িয়ে যাবি, কাজ আছে। যে এমসিকিউ গুলো বাঁধবে সেইগুলো দেবজিৎ একটু দাঁড়িয়ে যাবি, ঠিক আছে? তাহলে আর করব আমরা পার্টিসিপল জিরান্ড আরো একবার রিভিশন দেব। যারা নতুন তারা তো নাও জানতে পারে, সেগুলো আমরা কিন্তু রিভিশন দেব। সুতরাং আগামীকালে মানে রোববারের ক্লাসটা কেউ কোনোভাবেই মিস করবে না। ডায়াগ্রাম বেসড কোশ্চেনটা কি দেখো, ভীষণ সোজা। গ্রেট ট্রুথস অফ মডার্ন লাইফ, তিনটে সত্যতা আছে। যতক্ষণ না একজন ধনী হয় তার সুন্দর হওয়ার কোনো মানে হয় না। গরিবরা সবসময় প্র্যাকটিক্যাল হওয়া উচিত। অ্যানাদার ট্রুথ ইজ, আরেকটা সত্যতা কি? ইট ইজ বেটার টু হ্যাভ এ পার্মানেন্ট ইনকাম দ্যান টু বি ফ্যাসিনেটিং। ভাই, সুন্দর দেখার থেকেও পার্মানেন্ট ইনকাম সোর্স থাকা দরকার। তাই আছে, কত সহজ না? এটার থেকে আরো মজাদার ডায়াগ্রাম বেসড কোশ্চেন কি জানিস? তোদের বইতে আছে কিন্তু, দেখাচ্ছি। নাম্বার 2, the person mentioned here. আচ্ছা, God on stock exchange had been a tea merchant, tired selling rice sherry, become nothing ultimately. কে এই ব্যক্তিটা? কে এই ব্যক্তিটা? কে? আমাদের হিউই অর্স্কাইন। এরপরে আসি wrinkled face, wizened old piteous expression, কে? পাচ্ছিস তোরা? কি নাম মা তোর? একই জায়গায় বাড়ি? ক্লোয়াক কোরাস ব্রাউন, বুটস প্যাচড অ্যান্ড কবলড, স্টিক রাফ, আর হ্যাট ব্যাটার্ড। ভেরি গুড। এগুলো ওই যে ভিখারিটা যে পোশাকটা পরেছিল তার পোশাকীয় বিবরণ। তার যে চাদরটা কেমন ছিল, তার বুটসটা কেমন ছিল। এই কোরাস ব্রাউন মানে হলো বহু খসখসে বাদামি বর্ণের, একটু ভারী। বুটসটা ছিল প্যাচ সেলাই করা, মেরামত করা, তালিতপ্পা দেওয়া যেটাকে বলা হয়। তার স্টিকটা ছিল শুকনো এবং তার টুপিটা ছিল জীর্ণ, ব্যাটার্ড। গিনিজে কারা কারা পায়? পেইন্টার, ফিজিশিয়ানস আর কারা পায়? দেখ, মজাদার বিষয় আমার লাস্টেরটা খুব ভালো লেগেছে। হি ওয়ান্টস ইট মোর দ্যান আই ডু। ভালো করে বোঝ। আচ্ছা, ইট মিনস নো হ্যান্ডসামস ফর ফোর্টনাইট, হি স্লিপড ইট, সিইং ইট। দেখ, সব ইটটাতে একটা কমন জিনিস আছে। কি বলতো বাবা? সভরেইন। কি? সভারজেইন নয়, সভরেইন। সব ইট মানে এখানে দেখ, এখানে হি ওয়ান্ট সভরেইন মোর দ্যান আই ডু। আচ্ছা, সভরেইন মিনস নো হ্যান্ডসামস ফর টুনাইট, হি স্লিপড সভরেইন টু দ্য বেগারস হ্যান্ড, সিং সভরেইন আ ফেইন্ট স্মাইল। ক্লিয়ার? একদম সহজ। এবার আসি আরো দেখো,
লুক অ্যাট দ্য চার্ট, হি কুড বাই অল লন্ডন টুমরো। কে আর পড়তে হয়? ব্যারন হাসবার্গ। বাবু যেভাবে ক্লাস করাচ্ছি সেভাবে শুধু ক্লাসটুকু করো। দেখো মজাদার বিষয়, আর ডিলাইটফুল ইনএফেকচুয়াল ইয়াং ম্যান কে বলতো? আর্সকাইন। আচ্ছা এখানে আর্টিস্ট পেইন্টার কে বলতো? অ্যালান ট্রেভার। দেখো এখানেও কিন্তু সমস্ত কোশ্চেন হয়ে গেল। ক্লিয়ার হলো? এবার পাঠ্য বইতে, তোমাদের এই পাঠ্য বইতে কিছু কোশ্চেন আছে, সেগুলো আমি করিয়ে দিচ্ছি। দেখো, হোয়াট ডাজ দ্য ব্যারন ডু আফটার লার্নিং অ্যাবাউট হিউজ কাইন্ডনেস? ব্যারন কি করেছিল? sends him a check for $10,000. Alan Trevor laughed at Huey because the beggar was actually a. Okay. Huey Erskine was shocked to learn the true identity of the beggar model. The beggar was actually Baron Hansberg, one of the richest men in Europe. Both A and R are true. দুটোই সত্য কথা। R is the correct explanation of A. এটাও ঠিক, মানে এইটা কিন্তু এর সঠিক বিবরণ। ঠিক আছে? Which of the following statement is false? কোনটা false? Alan Trevor was Huey Erskine was a wealthy and successful from the beginning. এটাই তো false, শোনা। হিউই কি সাকসেসফুল? এবার দেখ কলাম ম্যাচিং কত সহজ জিনিস, একটা ম্যাচ করতে বলে সব ম্যাচ হয়ে যাবে। হিউই আর্সকাইন কে বলতো? আ কাইন্ড বাট ফিনান্সিয়ালি স্ট্রাগলিং ইয়াং ম্যান। তাহলে A3 না? A3 কোনটা আছে? কঠিন। যত কঠিন প্রশ্ন দিক আমরা পারবো, বুঝতে পেরেছি? এখনো 100 অনেকেই আছে তাদের তো টোটাল তৈরি করা সম্ভব হয়নি। এই মেয়েটিও 100 পেয়েছে মেয়েতে, এই ছেলেটিও পেয়েছে, এই ছেলেটি পেয়েছে, একটা ভিডিওস আছে তোমরা দেখেছো, আর এই ছেলেটিও পেয়েছে। এদিক টাকা হ্যাঁ না করে বোঝ। 99 কিন্তু ইটসেলফ গুড মার্কস। যদি তোমরা আরো রেজাল্ট দেখতে চাও, আরো রেজাল্ট রয়েছে। 99 এর লিস্ট দেখতেই পাচ্ছ।